প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের ঘড়িতে ঠিক 9টা বাজে। হয়তো কারো 9টা 1, আবার কারো আমার 8টা 59। আমরা ঠিক আমাদের জায়গায় পৌঁছে গিয়েছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যেন খুব দ্রুতই কাছাকাছি আসতে পারি, আমরা সবাই যেন সবার সামনে হাজির হতে পারি। এই কামনা করেই সকলের শরীর সুস্থ থাকি, এই কামনা করে আমরা আমাদের ভালো পথে চলতে পারি, করোনাকে জয় করতে পারি, করোনাকে জয় করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি। এই কামনা করে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকের অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগতম। যদিও তোমাদের মনে আছে আমি রবীন্দ্রনাথ ঘোষ, তোমাদের রবীন্দ্র স্যার। আমরা দেখছি, দেখো এখন আমি যেমন হাজির হচ্ছে তোমরাও হাজির হচ্ছ। আমার প্রেজেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, আর তোমাদের প্রেজেন্টটাও আমাকে দেখিয়ে দাও। আমি প্রথমে দেখছি তুলি আর রাব্বি, নুরুজ্জামান, তিনজনকে আমি দেখেছি। এক এক করে তোমরা সকলেই হাজিরাটা দিয়ে দাও। আমরা আজকে আর একটা নতুন জায়গা শুরু করব, জৈব যৌগের নামকরণ। দেখো একটা কথা, নামকরণ আবার কেন করা হয়? জৈব যৌগের আবার নামকরণ করতে হবে কেন আমাদের? আসলে আমরা দেখেছিলাম যেদিন জৈব যৌগ অজৈব যৌগকে পৃথক করেছিলাম, জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য সম্পর্কে আলোচনা করেছিলাম। সেদিন আমরা বলেছিলাম জৈব যৌগ কতটি, পৃথিবীতে জৈব যৌগ কতটি আর অজৈব যৌগ কতটি। আমরা দেখেছিলাম জৈব যৌগের সংখ্যা প্রায় 80 লক্ষের উপরে। অপরদিকে বা আমরা বলতে পারি জৈব যৌগের সংখ্যা 1 কোটির নিচে। দেখো, আর অজৈব যৌগের সংখ্যা 1 লক্ষের নিচে, আর যেটা 80 লক্ষের উপরে। তাহলে আমাদের নামকরণ না করলে আমরা কিভাবে মনে রাখবো? হ্যাঁ, এইখানে আমি শারমিনকে পেয়েছি, শারমিন হাজিরা পেয়েছি। তাহলে আমি পাচ্ছি এখন 4 জনকে। আমি আর বাকি দেখতে পাচ্ছি না কেন? আমি দেখছি আমার এখানে উপস্থিত আছে 10 জন। যাক, দেখো তাহলে আমরা আজকে করব আমাদের জৈব যৌগের নামকরণ। জৈব যৌগের নামকরণ করব। নামকরণ শুরু করার আগে আমাদের একটু পিছনের দিকে যেতে হবে। পিছনের দিকটা ছিল, দেখো আমরা গতদিন করেছিলাম কার্যকরীমূলক এবং সমগোত্রীয় শ্রেণী। আমরা সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য দেখেছিলাম কি, একই প্রকার কার্যকরীমূলক থাকতে হবে। হ্যাঁ শিল্পী, আমাদের একই প্রকার কার্যকরীমূলক থাকতে হবে, পাশাপাশি যৌগে মিথিলিন মূলকের পার্থক্য থাকতে হবে। আমার একই পদ্ধতি এদেরকে তৈরি করা যাবে। এদের একটি সাধারণ সংকেত থাকবে এবং একই প্রকার মৌল দ্বারা গঠিত হতে হবে। তাদেরকে আমরা বলেছিলাম জৈব যৌগ, জৈব যৌগের সমগোত্রীয় শ্রেণী। আর এই কয়টি ছিল আমাদের সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। এখন দেখো, আমি তোমাদের গতদিন আরো পড়িয়েছিলাম আমাদের কার্যকরীমূলক, যে সকল জৈব যৌগের অণুতে উপস্থিত যে মূলকের উপর তার বৈশিষ্ট্য, ধর্ম, বিক্রিয়া ইত্যাদি নির্ভর করে, তাকেই কি আমরা বলেছিলাম আমাদের কার্যকরীমূলক। যেমন মনে করো ইথানলের OH ছিল, OH-টার কারণে আমরা তাকে বলেছিলাম ইথানল। যদি OH এর জায়গায় আমার NH2 থাকতো তাহলে আমি তাকে বলতাম অ্যামিন। তাহলে আমরা কার্যকরীমূলক সম্পর্কে আমাদের ধারণা আছে। আমি
হ্যাঁ, স্বর্ণাকে দেখছি। দেখো তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, যদি কোনো শামিমা, হ্যাঁ শামিমাকে দেখছি। আমাদের যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, শব্দ সমস্যা হয়, বা যদি কোনো প্রবলেম না থাকে, সেটি আমাকে একটু লিখে জানাও। আর একটা কথা দেখো, আমি যে কার্যকারীমূলক কালকে দেখিয়েছিলাম, দেখি তোমরা কে কে এটা একটু চোখ বুলিয়েছ। আমি চাচ্ছি 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকারীমূলক কি হতে পারে। 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকারীমূলক কি হতে পারে, পারলে একটু লিখে দেখাও, আমি দেখতে পাবো। তোমরা তোমাদের আইডিতে যেখানেই বসে দেখছো সেখানে লিখে দাও, আমি পেয়ে যাব। কার্যকারীমূলক কিসের? আমরা বললাম কার্যকারীমূলকটা হবে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকারীমূলক। আমি তোমাদের কাছ থেকে আশা করছি। হ্যাঁ মিথিলা আমি দেখতে পাচ্ছি। রিমঝিম, হ্যাঁ ঠিক আছে। আমি যেটি প্রশ্ন করলাম তোমাদের, নুরুজ্জামান, স্বর্ণা, শিল্পী, প্রান্ত, তোমাদেরকে আমি বলছি যে আমার 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকারীমূলকটা কেমন হতে পারে। কার্বনের সাথে আমাদের কয়টা হাইড্রোজেন থাকবে? ওইস মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকবে, সেই কার্বনে আমাদের কয়টি হাইড্রোজেন উপস্থিত থাকবে? দেখো আমি বলেছিলাম আমাদের ওই অ্যালকোহলের কার্যকারীমূলক ছিল, হ্যাঁ এইটি আমি পেয়ে গেছি স্বর্ণারটা। এখানে CH, তারপরে OH আছে। এখানে ও মানে মোবাইলে লিখতে একটু অসুবিধা নেই, যেটা লিখেছো আমি বুঝে নিয়েছি। এখন এখানে দেখো কার্বনের সাথে একটি হাইড্রোজেন থাকে, কার্বনের সাথে একটি হাইড্রোজেন থাকে। হ্যাঁ নুরুজ্জামান লিখেছে। আর কার্বনের 2টা হাত ফাঁকা ছিল। আমি এবার তোমাদের আরেকটি প্রশ্ন করব, কার্বনিল যৌগ। তাহলে কার্বনিল যে কার্যকারীমূলকটা, কার্বনিলের যোজনী কত? কার্বনিল এর যোজনীটা কত? আমার কথা তোমরা শুনতে পাচ্ছ মনে হয়। আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি কার্বনিলের যোজনীটা কত? প্রান্ত, খালিদ, রাকিব, তোমাদের প্রান্তকে আমি পাচ্ছি প্রতিদিন, কিন্তু রাকিব এবং খালিদকে তো কোনোদিনই পাচ্ছি না। অনেকে যেমন এক জায়গা থেকে অনেকেই অ্যান্সার করছে। দেখো যেমন তোমাদের সিনিয়র ছিল লিখনের আইডি থেকে আমি অনেককেই দেখতে পাই। তাহলে তোমরা কিন্তু ইচ্ছা করলে রাকিব বা খালিদ কোনো এক জায়গা থেকে একটু অ্যান্সার করতে পারতে, বা যদি মনে করতো স্যার এত আমাদেরকে ডাকে, স্যারের ডাকে আমরা একটু সাড়া দিই, তাহলে তোমরা দিতে পারতে। যাক দেখো, তাহলে আমি বললাম কার্বনিল মূলকের যোজনী ছিল আমাদের 2। এখন দেখো আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের জৈব যৌগের নামকরণে। জৈব যৌগের নামকরণ আমরা কিভাবে করব? তোমরা যখন 10-এ পড়তে, অর্থাৎ 10ম শ্রেণীতে পড়তে, তখন কিন্তু অনেকেই জৈব যৌগের নামকরণ কিছুটা করেছো। জৈব যৌগের নামকরণ অনেকেই কিছুটা করেছো। আমি সেই ধারাবাহিকতায় কয়েকটা কথা বলি। দেখো তখন আমাদের ছিল, আমরা ভাগ করেছিলাম, দেখো জৈব যৌগকে অ্যালকেন, যেটা অ্যালিফেটিকের কথা বলছি, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এরকম, অর্থাৎ সম্পৃক্ত, অসম্পৃক্ত। যেখানে একক বন্ধন ছিল সেটি ছিল আমাদের সম্পৃক্ত, আর যেখানে আমাদের দ্বিবন্ধন, ত্রিবন্ধন ছিল তাদেরকে বলেছিলাম আমরা অসম্পৃক্ত। একক বন্ধন থাকলে তাকে আমরা বলেছিলাম অ্যালকেন, দ্বিবন্ধন থাকলে তাকে বলেছিলাম আমরা অ্যালকিন, এবং ত্রিবন্ধন থাকলে তাকে বলেছিলাম আমরা অ্যালকাইন। এখন দেখো আমরা যদি অ্যালকেনের নামকরণ করি, অ্যালকেনের এন
আর দেখো এবারে অ্যালকেন থেকে যখন আমরা অ্যালকিনে যাচ্ছি তখন দেখো অ্যালকিন ইন, এনের জায়গায় হচ্ছে আমাদের ইন, আর অ্যালকাইন ওই এইবার ইন থেকে হয়ে যাচ্ছে মনে করো আইন, তাহলে এন ইন আইন, এ এন ই, ই এন ই আর ওয়াই এন ই, এটা মনে রাখতে হবে। ইমামুল দেখো আমরা বলছি এ এন ই, এ এন ই অ্যালকেন, অ্যালকেন এ এন ই, আর অ্যালকিন ই এন ই, আর ওয়াই এন ই বা আই এন ই অনেক জায়গায় আছে। দেখো যাক, এখন আমরা এটি বুঝলাম অ্যালকেনের সাধারণ সংখ্যা ছিল কি CN H2N প্লাস 2, CN H2N প্লাস 2, আর অ্যালকিন দেখো অ্যালকিন কি ছিল তার থেকে 2 কম, অর্থাৎ CN H2N। এখন দেখো তার থেকে আরো 2 কম কিন্তু আমার অ্যালকাইন, অর্থাৎ CN H2N মাইনাস 2। তাহলে দেখো আমি যদি তোমাকে বলি C2H4, C2H4 এইটা দিয়ে আমার অ্যালকেন হবে, অ্যালকিন হবে না অ্যালকাইন হবে? C2H4 একটা জিনিস দেখো, কার্বনের ডাবল সংখ্যক হাইড্রোজেন থাকলে তাকে আমরা অ্যালকিন বলবো, কার্বনের ডাবল সংখ্যক হাইড্রোজেন থাকলে তাকে আমরা অ্যালকিন বলবো। যেমন দেখো C2H4, C2H4, তাহলে C2H4 এ আমাদের অ্যালকিন ডাবল। আবার দেখো ডাবল অপেক্ষা 2 বেশি যদি থাকে তাহলে C2H6, তার মানে এইখানে তুমি এন এর মান 2 বসাতে পারো। C2H6, C2H6 তখন দেখো দুটো কার্বন এন এর মান 2 আর 2n প্লাস 2, তার মানে 2 দুগুণে 4 আর 2, তাহলে এখানে 6। তাহলে C2H6, C2H6 এ আমার আসে ইথেন, আবার C2H4 এ ইথিন, আর C2H2 তে আসে আমার ইথাইন। তাহলে আমার কার্বনের ডাবল অপেক্ষা, কার্বনের ডাবল সংখ্যক হাইড্রোজেন থাকলে সেটা হচ্ছে, আমরা মাঝখানেরটা ধরি, কার্বনের ডাবল সংখ্যক হাইড্রোজেন থাকলে সেটা হচ্ছে অ্যালকিন, আর ডাবল অপেক্ষা 2 বেশি থাকলে তাকে বলছি আমরা অ্যালকেন, আবার ডাবল অপেক্ষা 2 কম থাকলে তাকে বলছি আমরা অ্যালকাইন। এই কথাটি কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ তোমরা অনেকেই না বুঝে অ্যান্সার করে আসছো এসএসসিতে, তখন যখন অবজেক্টিভ দিতে হতো তখন কিন্তু আমাদের এরকম থাকতো যে C5H10, C5H10 এটা কি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল। তাহলে C5H10 কার্বনের ডাবল সংখ্যক কিন্তু আমার হাইড্রোজেন, তাহলে কার্বনের ডাবল সংখ্যক যখন আমার হাইড্রোজেন, তাহলে আমরা কিন্তু বলতেই পারি যে এটা আমার অ্যালকিন। প্রিয় শিক্ষার্থী, তোমরা এইটি একটু মনে রাখবে যে কার্বনের ডাবল সংখ্যক হলে সেটা আমার অ্যালকিন এবং মাঝখানেরটা আর কি। এবার বাম পাশের দিকে মানে আমরা অ্যালকেনের দিকে যদি সরে যাই তাহলে সিএ আমার কার্বনের ডাবল অপেক্ষা 2 বেশি, আর যদি আমরা ডাইন দিকে সরে যাই, অর্থাৎ মনে করো আমরা যদি অ্যালকাইনের দিকে যাই সেখানে কার্বনের ডাবল অপেক্ষা 2 কম। যেমন মনে করো আমাদের ছিল C2H2, তাহলে তার ডাবল ছিল 4, তার থেকে 2 কম করলে C2H2, অ্যাসিটিলিন বলি আমরা যাকে, অর্থাৎ তাকে আমরা আরো বলতে পারি এটা আমাদের অ্যালকাইন। এখন দেখো এর পরবর্তীতে তো আমাদের আছে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড, এগুলি আমাদের নামকরণ করতে হবে। অবশ্য আমাদের সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে আমার কার্যকরী মূলক, কার্যকরী মূলকের কিন্তু আগেই নির্ভর করতে হবে। যাক, এখন দেখো তাহলে অ্যালকেনের নামকরণ করতে গেলে আমরা প্রথমও আরো কিছু কাজ করি, বিশেষ করে মনে করো আমাদের এলাকার অনেক স্টুডেন্টের জন্য এটা প্রয়োজন, বাইরের অনেক ভালো জায়গার স্টুডেন্ট যারা আছে তারা অনেকেই হয়তো এগুলো জানে যে আমাদের মিথেন, অ্যালকেন, অ্যালকেনের প্রথম সদস্য হলো মিথেন, একটা কার্বন। আবার দেখো এই একটা কার্বন দিয়ে কখনো কিন্তু আমার অ্যালকিন বা অ্যালকাইন হয় না। কেন? তোমরা সংজ্ঞাটার দিকে একবার একটু খেয়াল করে দেখো, এই যে সংজ্ঞাটা, আমরা সংজ্ঞাটার দিকে একবার একটু খেয়াল করো, সেখানে দেখো আমাদের কথা আছে পাশাপাশি কার্বনে একক বন্ধন, আবার একটি কার্বনে একক বন্ধন বিদ্যমান থাকলে অ্যালকেন বলতে পারি। যেমন CH4 মিথেন, দেখো তার পাশে হাইড্রোজেন আছে, আমার কোথাও দ্বিবন্ধন নেই। আবার অ্যালকিনের ক্ষেত্রে খেয়াল করো, এখানেই বলছে কিন্তু আমাদের কাজটা যে পাশাপাশি কার্বনে আমাদের দ্বিবন্ধন বিদ্যমান থাকতে হবে। তাহলে পাশাপাশি কার্বনে যখন তোমার দ্বিবন্ধন থাকতে হবে তাহলে সে নিশ্চয়ই 2 কার্বনের নিচে হবে না।
তাহলে আমরা বলতে পারি যে অ্যালকিনের প্রথম সদস্য আমার ইথিন। দেখো এখানে আর একটা মজার ব্যাপার, যে অ্যালকাইন সেখানেও কিন্তু আমার যে পাশাপাশি কার্বনে ত্রিবন্ধন থাকতে হবে। তাহলে পাশাপাশি কার্বনে যখন ত্রিবন্ধন থাকতে হবে তাহলে আমার দুটো কার্বন লাগবে। তাহলে আমার অ্যালকাইনেরও প্রথম সদস্য কিন্তু অ্যাসিটিলিন, যেটাকে আমরা বলি ইথাইন। দেখো তাহলে আমরা অ্যালকেনের প্রথম সদস্য কিন্তু আমরা মিথেন বলতে পারছি, কিন্তু মিথাইন, মিথিন এই কথাটা কিন্তু আমরা বলতে পারছি না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে অ্যালকেনের প্রথম সদস্য মিথেন, অ্যালকিনের প্রথম সদস্য ইথিন, ইথিন ইথেন না কিন্তু ইথিন। আবার অ্যালকাইনের প্রথম সদস্য ইথাইন। আমার মনে হয় তোমরা আমার ব্যাখ্যাটা বুঝেছো। যদি কারো সমস্যা থাকছে, হ্যাঁ মোহন একটু দেরি হয়ে গেল, যা কেয়ার করা। দেখো আমি তারপরও একটু বলি, আমাদের অ্যালকেনের ক্ষেত্রে যদি প্রথম সদস্য ছিল কি আমাদের মিথেন, আমরা 10টা পর্যন্ত অবশ্যই জানি। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অকটেন, ননেন, ডেকেন। অর্থাৎ আমাদের এই 10টি কার্বন পর্যন্ত আমরা আগে মনে রাখার চেষ্টা করি, এবং তোমরা সেটি করবে। ক্লাস বোঝা যাচ্ছে কিনা আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চেয়েছিলাম, তোমরা কেউ কিন্তু জানাওনি। একটু আমাকে জানাও যে আমার ক্লাস তোমরা বুঝতে পারছো কিনা, মানে আমার কথা বুঝতে পারছো কিনা, তোমরা দেখতে পাচ্ছ কিনা, অন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা, এইটাই। যাক দেখো তাহলে আমরা যখন অ্যালকেন দেখছি বললাম কি মিথেন, মিথেন থেকে সব এন। তাহলে এইবার দেখো অ্যালকিনের ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে এখানে ইথিন, প্রোপিন, ইথিন, প্রোপিন। দেখো ইথিন আর প্রোপিন যখন আসে তখন কিন্তু আমাদের নাম্বারের প্রয়োজন আসে না। এবার বিউটিন বললে আসলে একটি দ্বিবন্ধন এখানে আছে। বিউটিন যখন বললাম, ইথিন বললাম, তোমার প্রোপিন বললাম, এতগুলো যখন আমি বলে চলেছি তখন এদের কাছে কিন্তু আমার একটি দ্বিবন্ধন ছিল। এখন দ্বিবন্ধনটি কোথায় ছিল? 1 নম্বর কার্বনে, 2 নম্বর কার্বনে, না 3 নম্বর কার্বনে ছিল? কোথায় ছিল? আমি কি বলবো যে আমার দ্বিবন্ধনটা কোথায় আছে? দেখো আমার 2 কার্বনের জন্য এটা বলার প্রয়োজন হচ্ছে না, কারণ দুটো কার্বন, তুমি যে পাশ থেকে যাও সেই পাশ থেকে 1 নাম্বার। তারপর যখন প্রোপিন বলছি, প্রোপিন 1, প্রোপিন 1 এটাও বলা লাগে না। এটা কেন লাগে না? দেখো আমি দ্বিবন্ধন যে পাশে নিকটে আছে আমি নাম্বারিংটা তো সেই পাশ থেকে করব। নাম্বারিং মানে নাম্বার দেব, কার্বনের নাম্বারটা তো আমার দিতে হবে। তাহলে আমি বুঝাতে পারছি কিনা যে আমরা যে পাশ থেকে নাম্বারিং করব সে কোন পাশ, যে পাশে দ্বিবন্ধনটা নিকটে থাকবে, যে পাশে 3 বন্ধনটা নিকটে থাকবে। এই জন্য আমার যেহেতু 3 কার্বন আছে, তাই এই পাশ থেকে দিলে এই পাশে 1 নম্বর, ওই পাশ থেকে দিলে ওই পাশ থেকে 1 নম্বর। কিন্তু এবার দেখো বিউটিনের ক্ষেত্রে সেটা কিন্তু আর হচ্ছে না। 1 নম্বর হতে পারে অথবা 2 নম্বর হতে পারে। তাহলে এইভাবে কিন্তু পরপর আমাদের বেড়েই যাবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমাদের আরো একটা আমরা কার্বনের প্রকারভেদ করব। তার আগে আমরা কয়টি পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ করতে পারি এবং কেনই বা জৈব যৌগের নামকরণ করতে যাচ্ছি আমরা একটু দেখি। দেখো এইখানে আমার লেখা আছে বিষয়বস্তু কত, আমাদের 7। আজকের বিষয়বস্তু কিন্তু আমাদের 7। আমাদের টপিক ছিল জৈব যৌগের নামকরণ, নমিনিকালচার অফ অর্গানিক কম্পাউন্ড। নমিনিকালচার অফ অর্গানিক কম্পাউন্ড। আমাদের এই যে ইংরেজি শব্দটা আমরা যখন প্রত্যেকটা জিনিস পড়বো তার হেডলাইনটা আগে খেয়াল করব। আমরা এখানে দেখি আর না দেখি আমাদের বইতে আছে, আমি তোমাদের সেগুলি দেখাবো। তোমরা আগে দেখো এখানে নমিনিকালচার অফ অর্গানিক কম্পাউন্ড অর্থাৎ জৈব যৌগের নামকরণ কি আছে লেখা। প্রায় 1 কোটি বা 80 লক্ষাধিক জৈব যৌগের নামকরণ মনে রাখা অসম্ভব ব্যাপার। তাই বিজ্ঞানীরা জৈব যৌগের নামকরণের সহজবোধ্য উপায় করেছেন। রসায়নবিদ জৈব যৌগের নামকরণ 3টি পদ্ধতিতে করেছেন এ পর্যন্ত। দেখো আমাদের অবজেক্টিভের জন্যই মনে করো আমরা এটা লিখে জানাচ্ছি, বা তোমাদের জানার দরকার। আবার যেটা আমি জানতে চাই সেটা গোড়ার থেকে জানাই আমার ভালো। এখন দেখো এখানে আছে সাধারণ পদ্ধতি একটা, জেনারেল বা ট্রিভিয়াল সিস্টেম। সাধারণ পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ, ওই যে তোমাদের বাড়িতে ডাকে যে দেখা যাচ্ছে মোহন,
এবার তোমার এই মোহনের একটা কাগজে কলমে সরকারি নাম আছে, আমি সাধারণত বলি বাড়ির নামটাকে বেসরকারি নাম, আমি নিজের কথাই বলি, অবশ্যই নিজের কথা না। তোমরা জানো কিনা জানি না, শেষের কবিতা একটা উপন্যাস আছে রবি ঠাকুরের, শেষের কবিতাকে দেখবা ওইখানে নায়কের নামটা অমিত, অবশ্যই তাকে মিতা বলেই ডাকে। আমরা মিতা বলেই যদি নায়ক বলি তাহলে কিন্তু কেমন লাগবে মনে হয় তোমাদের? আর তোমরা তো আজকালকার ছেলে মেয়ে, তোমরা সাধারণত শেষের কবিতা টবিতা এসব তোমরা পড়তে চাও না, তোমরা কবিতাই পড়তে চাও না, তার শেষের কবিতা। অনেকেই তোমরা জানোই না যে শেষের কবিতা আমাদের উপন্যাস না কবিতা। আসলে দেখো আমাদের কাছে আমি কতবার পড়েছি আর কতবার শুনেছি তার ঠিক ঠিকানা নেই। যাক দেখো, তাহলে এখানে আমরা বললাম সাধারণ পদ্ধতি, যেটাকে আমরা বলছি যে বেসরকারি নাম। আর একটা আছে উদ্ভূত বা জাত পদ্ধতি, তৈরি অনুযায়ী একটা নাম দিয়ে দেয় অনেকে, কিন্তু আমাদের অরিজিনাল নামটা আছে জেনেভা বা ইউপ্যাক পদ্ধতি। জেনেভা বা ইউপ্যাক পদ্ধতি। এখন দেখো আমরা বেশিরভাগ নামকরণ করি কিন্তু ইউপ্যাক পদ্ধতিতে, সাধারণ পদ্ধতিতে নয়। তাহলে দেখো আমাদের জৈব যৌগের নামকরণে আমরা এইগুলো একটু পড়ে দেখি। আমরা করছি কিন্তু জৈব যৌগের নামকরণ। দেখো লেখা আছে প্রাথমিক অবস্থায় জৈব যৌগের উৎস, প্রাথমিক অবস্থায় জৈব যৌগের উৎস, ধর্ম, ব্যবহার অথবা আবিষ্কারকের ইচ্ছা অনুযায়ী আবিষ্কৃত যৌগের নামকরণে যথেষ্ট জটিলতা সৃষ্টি হয়। কারণ আমি একটি যৌগ তৈরি করলাম, সেটাকে আমি নাম দিলাম একরকম, তোমরা সেটাকে চাইলে না। এখন দেখো তাই এই পদ্ধতিতে নামকরণ প্রায় পরিত্যক্ত হতে চলেছে। মানে যেটা তোমার ওই যে বেসরকারি নামের কথাই বললাম আমি, কিন্তু কিছু যৌগের নামকরণ এখনো প্রচলিত পদ্ধতিতে করা হয়। যেমন অ্যালকেনের ক্ষেত্রে বিশেষ শাখাবিহীন হলে শুরুতে এন যোগ করা হয়। আমরা যেটাকে সরল শিকল বলেছিলাম, সোজা একটা শিকল, এন, অর্থাৎ এখানে নরমাল ব্যবহার হয়। নরমাল, যদি অ্যালকেন শিকলের এক প্রান্তে 3টি কার্বন পরমাণু থাকে, অ্যালকেন শিকলের এক প্রান্তে 3টি কার্বন পরমাণু সম্বলিত, দেখো এখানে দেখা যাচ্ছে CH3 বাইরেটো CH, অর্থাৎ এই যে কার্বনটা CH দিকে খেয়াল করো, এই CH দুই দিকে 2টা মিথাইল মূলক আমি জুড়ে দিলাম। একটা মনে করো সোজা জুড়ে দিলাম, বাম পাশে অথবা ডান পাশে, আর একটা নিচে দিয়ে দিলাম। যদি এরকম থাকে তাকে কিন্তু আমরা বলি আইসো। দেখো আমি নামকরণে একবারেই চলে যেতে পারতাম। আমার নামকরণের কিছু ইতিহাস আছে, নামকরণের প্রাথমিক কিছু কথা আছে, যে কথাগুলি তোমাদেরকে শুনতে হবে। কারণ তোমরা তো বর্ণনা, তোমরা ডিজিটাল যুগের ছেলে মেয়ে, তো তোমরা সাধারণত বর্ণনা চাও না। তোমরা চাও কি যে আমি এখন সুইচ চাপবো, বাস জায়গায় পৌঁছে যাব। কিন্তু আমাদের কথা কিন্তু এটা ছিল না। যেমন মনে করো আমি নাবারণ থেকে বাসে উঠলাম, বাসে উঠলে আমার মনে হয় যে যদি আমি যশোর যে চোখ খুলি তাহলে অনেক লস হয়ে গেছে। আসলেই কিন্তু লস হয়ে গেছে, কিন্তু তোমরা এই লসটা করতে চাও না। তোমরা কি করতে চাও? মোবাইলটা হাতে আছে, এই মোবাইলটা নিয়ে কিছু দেখতে দেখতে গেম চালাতে চালাতে তোমরা হয়তো চলে যাচ্ছ, অথবা চোখ বটটা বন্ধ করে ঘুমাতে থাকো। অর্থাৎ আমাদের যশোর আর নাবারণ এর মাঝখানে কিছুই নেই। এর মাঝখানে যে জিগর গাছ আছে, গদখালি আছে, নতুন হাট ছিল, পাবলিক কলেজ ছিল, এগুলো কিন্তু আমরা দেখি না। তোমাদের দৃষ্টিতে সেইগুলো নেই, এগুলো আমাদের দৃষ্টিতে ছিল, এখনো আছে। এই জন্য আমাদের এই বর্ণনাগুলো কিন্তু পড়তে হয়। দেখো এখানে আমি বলছি যে আমরা দেখো কতদিন বলেছিলাম যে এখানে একটা কার্বন ধরছে, কিন্তু এই CH এর দেখো দুই পাশে 2টি কার্বনের কথা বলছি, আমি 2টো মিথাইল মূলকের কথা বলছি। যদি এইরকম থাকে সেই ধরনের ক্ষেত্রে আমরা বলি আইসো। অর্থাৎ এখানে আমরা আরো একটা কথা বলতে, টি, দেখো টি একটা সোজা রেখা, নিচে আর একটা দাগ, একে বলি আমরা আইসো। আবার দেখো আর সোজা শিকল তাকে বললে কিন্তু আমরা এন বললাম, নরমাল। আরেকটা আছে আমার নিও, যেটাকে আমাদের পিলার চিহ্ন, মনে করো পিলার চিহ্নর কেন্দ্র, যেটা কেন্দ্রতে একটা কার্বন আছে, চারদিকে 4টি কার্বন আছে। সোজা আমার কেন্দ্রে একটা কার্বন আছে, চারদিকে 4টি কার্বন আছে। যদি এরকম থাকে তাদেরকে আমরা বলি নিও। আমি অবশ্যই পরে উদাহরণ আমার আছে, উদাহরণ দিয়েই আমি তোমাদের দেখাবো। তাহলে দেখো আমরা সোজা শিকল, সরল শিকলের ক্ষেত্রে আমরা বললাম কিন্তু এন।
আর যদি টি এর মতো থাকে সেখানে বললাম আমরা আইসো, আর যদি আবার প্লাস চিহ্নের মতো থাকে তাকে বলবো আমরা নিও। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। আবার কথাটা তোমরা আবার মনে করার চেষ্টা করো। যখন আমাদের ছিল এন অর্থাৎ সরল শিকল, আমাদের ছিল সরল শিকল এন, তারপরে ছিল আমাদের আইসো। আইসো কখন? টি এর মতো আকৃতি, অর্থাৎ মাঝখানে যেখানে জোড়টা আছে, টি এর যেখানে জোড় থাকে, দুটো দাগ, এখানে সোজা একটা দাগ আর এখানে একটা দাগ, নিচের দাগটা যেখানে মিশলো লম্ব তৈরি হলো, সেই লম্বটা যে জায়গায় ছেদ করলো আর কি, সেই ছেদ করার পয়েন্টটা একটা কার্বন থাকলো। ঠিক এইরকম দেখো, এরকম যদি থাকে তাকে আমরা বলছি আইসো। আর নিও, এদিকে একটা দাগ এদিকে একটা দাগ, অর্থাৎ একটা দাগ আর একটাকে ছেদ করলো এবং প্লাস চিহ্ন তৈরি হলো, অর্থাৎ যেখানে ছেদ করলো সেখানে একটা কার্বন হলো। তাহলে এইরকম যদি আমাদের থাকে তাকে কিন্তু আমরা সাধারণত বলবো নিও। দেখো আমার এখানে আমি একটা যৌগ দেখিয়েছি, এই যৌগটিকে আমরা এন মিথাইল পেন্টেন বলছি। এন দেখো এখানে এই যে এন বলছি, এই এন এখানে দেখো 1 2 3 4 5 এন পেন্টেন, এটার নাম আছে আমাদের এন মিথাইল, এটা হচ্ছে এন পেন্টেন। দেখো আমরা পরবর্তীতে আরেকটি দেখো আমাদের এইটির নাম হবে এন মিথাইল পেন্টেন, এই নিচের লেখাটি উপরে উঠে গেছে। এখানে দেখো 1 2 3 4 আমার 4টি কার্বন আছে, কিন্তু 4টি কার্বনে আমার কিন্তু বিউটেন, আর নিচে আছে কিন্তু CH3। তাহলে দেখো এইটা যদি আমার এখানে যায়, তাহলে এখানে আমরা একে আমরা যদি নামকরণ ইউপ্যাক নিয়মে না করি, একে কিন্তু আমরা বলি যে আমার আইসো পেন্টেন। এর উপরেটা ছিল এন পেন্টেন আর নিচেরটা আছে আইসো পেন্টেন। দেখো ঠিক আমরা আরেকটি দেখতে পাচ্ছি, তাহলে এটা আইসো পেন্টেন আর এটা আছে এন পেন্টেন। এখানে মিথাইল নয়, মিথাইলটা ভুল আছে, তাহলে এটা আছে এন পেন্টেন, এটা আইসো পেন্টেন। এখন দেখো পাশে আমাদের আরো একটি যৌগ কিন্তু এসে গেছে, পাশে আরেকটি যৌগ এসে গেছে। দেখো এখানে আমি যে প্লাস চিহ্নের কথা বলেছিলাম, এইটা মনে করো সেই ছেদ করার জায়গা। এখানে দেখো চারপাশে ঠিক 4টা মিথাইল মূলক যুক্ত আছে, 4টা কার্বন পরমাণু যুক্ত আছে। তাহলে দেখো এই মিথাইল 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 মাঝখানে, তাহলে আমি এই একটা দাগ দিচ্ছি, উপর থেকে একটি নিচের দিকে আরেকটি দাগ দিচ্ছি। তাহলে এই যে দুটো কিন্তু আমি ব্যবহার করতে পারছি। তাহলে এই দুটো যখন আমি ব্যবহার করতে পারছি, তাহলে আমি এখানে একে বলছি নিও। তাহলে এইটি ছিল কিন্তু আমাদের সাধারণ পদ্ধতি, যে নর্মাল আইসো আর নিও। আমি যদি তোমাদের বুঝতে কারো সমস্যা থাকে তাহলে একটু লিখে দেখাও যে তোমার এই এন কারা হবে, আইসো কারা হবে, নিও কারা হবে। যে বুঝতে পারোনি আমি তাকে আবার বোঝাবো, অসুবিধা নেই, তোমাদের বোঝানোর জন্যই তো আমি এটা বসেছি। আমি বললাম এন এন মিথাইল, দেখো আমার 5টা কার্বন, 1 2 3 4 5 5 কার্বনে কিন্তু আমার পেন্টেন, আমার এখানেও কিন্তু 5টা কার্বন। আমরা এইটার নাম কিন্তু এর পরবর্তীতে চেঞ্জ করে ফেলবো। এখানে আমার আইসো, দেখো টির কথা বলেছিলাম, এই যে সোজা একটা এখানে একটা, তাহলে এটা আইসো পেন্টেন। এখন দেখো এখানে একটা যে একটি জিনিস কিন্তু নির্দিষ্ট নেই যে CH3 তা কোথায় আছে তা কিন্তু আমি বলিনি। তাহলে এখানেও যেমন দেখো আমাদের এই ধরনের কাজের থেকে বড় যৌগ যদি হয় তখনও কিন্তু থাকতে পারে। আমার মনে হয় তোমরা বুঝেছো, কারণ আমি একজনেরকে দেখছি, যাক আমি স্বর্ণাকে দেখছি, স্বর্ণা বুঝেছে মনে হয়, আর কেউ এখনো লেখনি। দেখো আর এখানে আচ্ছা একটু লেটে, আচ্ছা ওইটা না, যাক আমি দেখো পরবর্তী কাজটা আবার কি আছে দেখি। দেখো এবার উদ্ভূত বা ডেরিভেটিভ সিস্টেম, অর্থাৎ তৈরি জৈব যৌগ তৈরির সিস্টেমে নামকরণ কি হয়। সাধারণত অ্যালকেন ও অ্যালকোহলের নাম এই পদ্ধতিতে করা হয়, অ্যালকেন ও অ্যালকোহল। তাহলে দেখো এই পদ্ধতিতে সব নামকরণগুলো আমরা করতে পারছি না। অ্যালকেন আমার এখানে দেখো অ্যালকেনের নামকরণটা করতে পারবো আর অ্যালকোহলের নামকরণটা করতে পারবো। তাহলে অ্যালকেন আর অ্যালকোহলের নামকরণটা যখন আমরা করতে পারবো, তাহলে আমরা সব নামকরণ যখন করতে পারছি না, তাহলে তখন আমার এই নিয়মটা স্বাভাবিক অবস্থায় চলে না। এই জন্য দেখো উল্লেখ্য এই পদ্ধতিতে নামকরণের সাধারণ প্রয়োজন হয় না। নিম্নে কয়েকটা উদাহরণ দেওয়া আছে। দেখো এখানে মিথাইল মিথেন, আমরা কিন্তু 2 কার্বনে আমরা ইথেন বলেই এসেছি এর আগে। আর এখানে আছে মিথাইল মিথেন, আর এখানে দেখো ট্রাই মিথাইল মিথেন। তার মানে এখানে এই কার্বনকে আমরা ধরেছি, যেটাকে আমরা কিন্তু দেখো এখানে এটাকে কিন্তু আমরা বলতে পারি
আইসোবিউটেন। এটাকে বলতে পারি আমরা আইসোবিউটেন। কোন নিয়মে? আমাদের সেই সাধারণ পদ্ধতি। আর এখানে দেখো ডেরিভেটিভ সিস্টেম, এখানে ট্রাইমিথাইল মিথেন, এটা মিথেন 1 2 3, 3 থেকে 3টা মিথাইলমূলক যুক্ত, তাই ট্রাইমিথাইল মিথেন। এই কারণে আমরা এই নামকরণটাকে বাদ দিয়েছি। এখন দেখো আমাদের নামকরণের আসল জায়গায় আমরা এবার পৌঁছে গেছি। আমাদের ঠিক স্টেশনে আমরা চলে আসলাম। এখন দেখো তোমরা যদি একটু লিখতে স্যার বুঝতে পারছি তাহলে আমার কিন্তু আরো ভালো লাগতো। দেখো এখানে আমাদের জেনেভা বা ইউপ্যাক পদ্ধতি, এখানে IUPAC, তোমরা অনেকেই জানো যে IUPAC এর ফুল মিনিংটা কোথায়। ফুল মিনিংটা কি? IUPAC। তাহলে দেখো আই থেকে আমাদের আছে কিন্তু ইন্টারন্যাশনাল, আছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আমি আবার বলি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আমাদের এটি দরকার, অনেকেই জানো আবার অনেকেই জানো না। যা তুলি বললো স্যার বুঝতে পারছি, ধন্যবাদ তুলিকে। এখন দেখো তাহলে আমি এই যেটা লিখছি যে IUPAC এর ফুল মিনিংটা কি দাঁড়ায়? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। দেখো কত সালে? 1892 সালে। 1892 সালে জেনেভা শহরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কাদের? রসায়নবিদ। কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রসায়নবিদদের এক সম্মেলন, সেই সম্মেলনে জৈব যৌগের নামকরণের নিয়ম রচিত হয়। যেমন দেখো আমাদের সংসদে আমাদের দেশ চালানোর ক্ষেত্রে কোনটা নিয়ম কোনটা অনিয়ম এটা আমাদের বোঝানো হয়। সেখানে আমাদের মাননীয় MP মহোদয়রা সেখানে যেমন নিয়ম করেন, ঠিক দেখো এখানে আমাদের বিশ্বে একটা সেই রসায়নের সংসদ দেখো ইউপ্যাক, যেটাকে আমরা সাধারণত বলি, জেনেভা শহরে অবস্থিত। দেখো সেইখানে সম্মেলনটা হয়েছিল নামকরণের জন্য 1892 সালে। এই সালেই কিন্তু আমার জৈব যৌগের নামকরণ রচিত হয়। দেখো এই পদ্ধতিকে আমরা জেনেভা পদ্ধতিও বলতে পারি। এখানে দেখো আমাদের এইটা যদি আমরা করতে যাই, আমাদের কিছু নিয়ম আছে। আমি আজকেও যে আমরা একেবারে নামকরণের শীর্ষে পৌঁছে 5টা নামকরণ করতে পারবো কিনা সন্দেহ আছে, কারণ আমার এখনো 34 মিনিট কমপ্লিট হয়ে গেছে। আমাদের এই ক্লাসের পরে আজকে মনে হয় আর ক্লাস নেই। আগামী দিন আছে কিন্তু আমাদের ক্লাস, তোমরা জানো আগামী দিন আমাদের ICT ক্লাস নেওয়ার কথা আছে। সায়েন্সের ম্যাথ হবে। আবার পরশু দিন সকাল 9টায় কেমিস্ট্রি আছে, 10টাতে ফিজিক্স আছে। রুটিনগুলো তোমরা অবশ্যই ফলো করবে এবং ক্লাসটা যদিও কারো 2-1 মিনিট দেরি হয়, গোড়ার থেকে দেখার চেষ্টা করবে, পরবর্তীতে দেখেও নেবে গোড়ার থেকে, তাহলে কিন্তু আমাদের ভালো হবে। দেখো আমি এখানে কয়েকটি কথা লিখে গেছি। জেনেভা পদ্ধতিতে নামকরণের জন্য আমরা ওই নামকরণ করতে গেলে তার 3টি অংশ থাকে: উপপদ, শব্দমূল আর পরপদ। উপপদ, শব্দমূল আর পরপদ। দেখো যে জিনিসটা আমরা আগে খুব জানতাম না, এটা তোমাদের ক্ষেত্রে আলোচিত বেশি, আমাদের ইংরেজি সাবজেক্টের জন্য। দেখো সাফিক্স প্রিফিক্স, এটা কিন্তু আমাদের চাইতে তোমরা বর্তমানে মনে হয় ভালোই জানো। সাফিক্স প্রিফিক্স, সাফিক্স প্রিফিক্স কোনটা? আমি দেখো বাংলাটা এখানে, আমি বাংলাটা দেখো পাশে বসিয়েছি। উপপদ, উপপদ কোনটি, শব্দমূল কোনটি আর পরপদ কোনটি, আমাদের এই 3টি কিন্তু জানতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি সকল বইতে যে এইভাবে আছে কিনা এটাও আমি বলতে পারবো না, এর ভিতরে আমার নিজেরও কিছু কথা ঢোকানো আছে। অর্থাৎ যেভাবে আমি মনে করেছি তোমাদের জন্য সহজবোধ্য হয় সেইভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আর নামকরণ যদি আমি জৈব যৌগ পড়ছি নামকরণ বলতে পারলাম না, এটা কিন্তু হ্যাঁ এখানে লেখা আনক্লিয়ার আছে। কেন? আমি তো নিজেই কিছু লিখিনি। বোর্ডেরটা কোন লেখার কথা বলছো? আমার মনে হয় তোমার নেটে একটু সমস্যা হচ্ছে। দেখো আমরা এইবার যদি আসি আমাদের
এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক, আমাদের অ্যালকাইল মূলক কাকে বলে এটি আমাদের জানতে হবে। আমরা অ্যালকেন শুনেছি, আর এইচ, বড় হাতের একটা আর, বন্ড এইচ, এটি দিয়ে আমরা লিখি অ্যালকেন। তাহলে দেখো একটা হাইড্রোজেন চলে গেলে এন থেকে আইন হয়ে গেল, নেগেটিভ চার্জটা কিন্তু হাইড্রোজেন রেখে গেল, সে কিন্তু প্রোটন হিসাবেই চলে গেছে, অর্থাৎ একটা পজিটিভ আয়ন হিসাবেই চলে গেছে। দেখো এখানে অ্যালকেন হতে আমরা দেখছি, অ্যালকেন হতে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলে। অ্যালকেন হতে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলে। আমরা দেখি, দেখো এখানে ছিল অ্যালকেন আর এইচ, আমি দেখাতে পাচ্ছি আমার বিক্রিয়াটা, অ্যালকেন ছিল আর এইচ। দেখো এখান থেকে একটি হাইড্রোজেন পরমাণু চলে গেছে, একটি হাইড্রোজেন পরমাণু চলে গেলে এখানে থেকে গেছে আর, এবং তার বন্ধনটা রেখে গেছে, তার ডালটা রেখে গেছে। তাহলে এটা ডাল সহ যে মূলকটা আমি পেয়ে গেছি, এই ডাল সহ মূলকটিকে আমি বলছি আমার অ্যালকাইল মূলক। তোমরা নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছো। আমাদের প্রশ্নটা আগে কিন্তু আমাদের প্রশ্ন যদি আমি বুঝতে পারি তাহলে উত্তর কিন্তু ম্যানেজ হবে। আমি প্রশ্নই বুঝলাম না তাহলে উত্তরটা কিন্তু হবে না। তাহলে আমার প্রশ্নটা এখানে কিন্তু অ্যালকাইল মূলকটা কি, তাহলে দেখো অ্যালকাইল মূলকটা কি আমি আবার বলি, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হবে। এখানে দেখো অ্যালকেন হতে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে মূলকের সৃষ্টি হয়, তাহলে এটা ছিল আমার অ্যালকেন, অ্যালকেন থেকে হাইড্রোজেনটা চলে গেছে, তাহলে এখানে এটি আছে আমার একটি অ্যালকাইল মূলক। প্রিয় শিক্ষার্থী, এই অ্যালকাইল মূলকেরও কিন্তু আমার একটি সাধারণ সংকেত আছে। দেখো CN H2N প্লাস 2 ছিল অ্যালকেন, তাহলে এর থেকে তো এক কম, তাই না, এবং হাইড্রোজেনটা চলে যাবে। তাহলে দেখো CN H2N প্লাস 1 দিয়ে একটা বন্ড দিয়ে দিলাম, CN H2N প্লাস 1 দিয়ে একটা বন্ড দিয়ে দিলাম। এখানে দেখো অ্যালকেনের N বাদ দিয়ে আইল যুক্ত করে, অ্যালকেনের N বাদ দিয়ে আইল যুক্ত করে অ্যালকাইল মূলকের নামকরণ করা হয়। আমি আবার বলি, কিন্তু অ্যালকেনের N বাদ দিয়ে আইল যুক্ত করে অ্যালকাইল মূলকের নাম করা হয়। যেমন মিথেন থেকে মিথাইল, ইথেন থেকে ইথাইল, প্রোপেন থেকে প্রোপাইল। ঠিক দেখো এরকম যে সাধারণ সংকেত আর একটি বন্ড, এখানে দেখো CnH2n প্লাস 1 এর বন্ড ইত্যাদি। যেমন দেখো মিথেন থেকে মিথাইল, আমরা CH4 ছিল, এখানে মিথাইল মূলক লিখেছি। তারপরে নিচেরটা দেখো ইথেন ছিল, ইথেন হতে ইথাইল, তাহলে এখানে ইথেন ছিল 2টা কার্বন 6টা হাইড্রোজেন, আমি একবারে 2টা কার্বন আর 6টা হাইড্রোজেন যেমন লিখতে পারি, ঠিক এখানে আমার একবারেই 2টা কার্বন 6টা হাইড্রোজেন থেকে আমার 2টা কার্বন আর 5টা হাইড্রোজেন লিখতে পারি। C2H5 একটি বন্ড, C2H5 একটি বন্ড, ইথেন থেকে ইথাইল মূলক। তাহলে দেখো CH3 বন্ড, CH3 থেকে লিখলাম CH3 বন্ড, CH2 বন্ড। এখানে এইটি না লিখে আমরা একবারে লিখতে পারতাম C2H6, আর এখানে লিখতাম C2H5 বন্ড। আমার মনে হয় তোমাদের অ্যালকাইল বোঝা হয়ে গেল। এইবার দেখো আমাদের আছে কার্বনের শ্রেণী বিভাগ। আসলে একটা কথা দেখো, আমরা বারবারই বলি, এমন খেলা দেখালি রে সখী অম্বলে দিলি আদা। অম্বল চেনো তোমরা? আমরা যে টক রান্না করি, টক খাওয়ার শেষে টকটা খেতে হয়। আসলে দেখো আমরা এইগুলোকে অনেকে খারাপও ভাবি, খাওয়ার শেষে টকটা খাওয়ার কিন্তু প্রয়োজন আমাদের আছে। খাওয়ার শেষে টকটা খাওয়ার প্রয়োজন আমরা আছে। আমাদের টকের আর একটা বাংলা আছে, এখানে খাটা বলে অনেকেই, দেখবো খুলনা বাগেরহাট এইদিকে এই এলাকায় বলা হয় খাটা। তাহলে দেখো আরো অনেক শব্দ আছে যেগুলি হয়তো তোমরা আস্তে আস্তে জানবে। এখন দেখো আমি যেটা তোমাদের বোঝাতে চেয়েছিলাম যে কার্বনের আবার প্রকারভেদ কি, কার্বনেরও প্রকারভেদ হয়।
কার্বন যখন একটা কার্বনের সাথে যুক্ত থাকে, কার্বন যখন দুইটা কার্বনের সাথে যুক্ত থাকে, কার্বন যখন তিনটা কার্বনের সাথে যুক্ত থাকে, কার্বন যখন চারটা কার্বনের সাথে যুক্ত থাকে। আমার কথা বুঝেছো মনে হয়? একটা কার্বন যখন পাশে একটা কার্বনের সাথে যুক্ত থাকে, আবার দেখা যাচ্ছে একটা কার্বন পাশে দুইটা কার্বনের সাথে যুক্ত থাকে, আবার দেখো একটা কার্বন পাশের তিনটা কার্বনের সাথেও যুক্ত থাকতে পারে, আবার একটা কার্বন চারটার সাথেও যুক্ত থাকতে পারে। তাই মনে করো না একটা কার্বন পাঁচটা কার্বনের সাথে যুক্ত হতে পারে, কারণ আমরা জানি কার্বনের সীমাবদ্ধতা ওখানেই। কার্বনের যোজনী 4-এর বেশি হতে পারে না। স্বাভাবিক অবস্থায় কার্বনের যোজনী ছিল কিন্তু 2। আমরা 2s থেকে একটি ইলেকট্রন স্থানান্তর করে যখন 2p-y জেডে পাঠাচ্ছি, তখন এই একটা কার্বন পরমাণুতে কিন্তু 4টি বিজোড় ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন এর সৃষ্টি হচ্ছে। এই যখন 4টি অযুগ্ম ইলেকট্রনের সৃষ্টি হচ্ছে, তখনই কিন্তু আমার এই কার্বন পরমাণু যোজনী 4 হচ্ছে, অর্থাৎ কার্বনের চতুর্যোজ্যতা বলি আমরা। দেখো তাহলে এই কার্বনের চতুর্যোজ্যতা যখন কার্বন পূর্ণ করতে পারছে 4টি মিথাইল মূলকের সাথে, তখন একরকম নামকরণ করছে। এবার একটু দেখে নাও যে কার্বন অপার একটি কার্বনের সাথে যুক্ত থাকে তাকে প্রাইমারি কার্বন পরমাণু বলে। যে কার্বন অপার একটি কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে তাকে প্রাইমারি কার্বন পরমাণু বলে। আবার দেখো যে কার্বন অপার দুটি কার্বনের সাথে যুক্ত থাকে তাকে সেকেন্ডারি কার্বন পরমাণু বলে। তাহলে প্রাইমারি সেকেন্ডারি কার্বনের দেখো কেমন, প্রাইমারিকে আমরা কিন্তু আবার 1 ডিগ্রি বলতে পারি, আবার প্রাথমিকও বলতে পারি। দেখো আমার এখানে দুটির সাথে যুক্ত থাকলে তাকে সেকেন্ডারি বলছি, তাহলে সেকেন্ডারিকে কিন্তু আমরা 2 ডিগ্রিও বলি, আবার সেকেন্ডারিকে কিন্তু আমরা মাধ্যমিকও বলি। তাই আমরা কোনটি মাধ্যমিক কার্বন কোনটি প্রাথমিক কার্বন আমরা বুঝে গেলাম। এটি কিন্তু সবচাইতে প্রয়োজন হবে অবজেক্টিভের ক্ষেত্রে। যে যৌগটি দেওয়া আছে এখানে 1 ডিগ্রি কার্বন আছে কয়টি, এখানে 2 ডিগ্রি কার্বন আছে কয়টি, বা কয় নম্বর কার্বনটি আবার 3 ডিগ্রি, বা কয় নম্বর কার্বনটি আবার 2 ডিগ্রি। এটা কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টে সবচাইতে বেশি প্রয়োজন। আমরা অ্যাডমিশন টেস্টের কথা মনে করলেই আমরা সাধারণত ভাবি আমাদের আগে কোচিং সেন্টারের কথা, কারণ সেখানে সংক্ষিপ্ত পর্যায়ে অনেক কিছু শেখা হয়। আসলে ওইটা শেখা হয়, সম্পূর্ণ বিস্তারিত আমাদের যে জ্ঞান সেটি আসে না, কারণ এখন আমাদের পর্যাপ্ত সময়, তখন মাত্র 3 মাস সময় থাকে। আমরা এইগুলি যদি এখান থেকে জানতে পারি, এক হিসাবে দেখো আমাদের কোচিং না করলেও তখন চলবে। প্রতিটা সাবজেক্টকে তোমরা যদি এভাবেই গ্রহণ করো তাহলে মনে হয় তোমাদের অসুবিধা হবে না। তাহলে দেখো আমরা একটা কার্বনের পাশে আরেকটি কার্বন থাকলে তাকে কিন্তু প্রাইমারি বলেছি, আবার একটি কার্বনের সাথে পাশাপাশি দুই পাশে 2টি কার্বন থাকলে, অর্থাৎ উপর নিচে যদি থাকে এরকমও থাকলে তাকে আমরা সেকেন্ডারি বলেছি। আরো একটি কথা আছে, পরে বলবো। দেখো আমাদের পরবর্তী দেখো যে কার্বন পরমাণু আবার 3টি কার্বনের সাথে যুক্ত তাকে টারশিয়ারি 3 ডিগ্রি বলেছি। 3টি কার্বনের সাথে একটি কার্বন যখন 3টি কার্বনের সাথে যুক্ত থাকছে তাকে কিন্তু আমরা বলছি টারশিয়ারি 3 ডিগ্রি আন্তিক। আমাদের 3টি শব্দই আমাদেরকে জানতে হবে। দেখো এছাড়াও আরো একটা কথা আছে, একটি কার্বন যখন 4টি, তার যোজনী বলেছি 4, অতএব একটি কার্বন যখন অপর 4টি কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে তাকে বলছি আমরা কিন্তু কোয়ার্টারনারি। দেখো এ আবার কি, এ আবার কোথা থেকে আসলো? আমরা কিন্তু জানি যে 1কে 4 দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা কোয়ার্টার হয়। এখানে বলছি কোয়ার্টারনারি। দেখো 4টি যোজনী ব্যবহার করলাম। আমার কথাটা বুঝেছো কিনা? 1 ডিগ্রি হলে প্রাইমারি, 2 ডিগ্রি হলে সেকেন্ডারি, 3 ডিগ্রি হলে টারশিয়ারি, 4 হলে কোয়ার্টারনারি। তার মানে 4 ডিগ্রি না। এখানে কিন্তু আমরা 4 ডিগ্রি বলতে পারবো না। তুমি যখন প্রাইমারি, সেকেন্ডারি, তারপরে টারশিয়ারি বললে, প্রাথমিক, মাধ্যমিক, আন্তিক বললে, এখানে কিন্তু 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি এরকম বলবো না। আশা করি কার্বনের শ্রেণী বিভাগ তোমরা বুঝেছো। এখন দেখো আমাদের আছে কিন্তু সেই সাফিক্স, প্রিফিক্স এবং অড রুট। এইখানে দেখো আমরা তার আগেই একটি যৌগ বের করলাম। এই যৌগটি থেকে আমরা নির্দেশনা দিব কোন কার্বনটি প্রাইমারি, কোন কার্বনটি আমার সেকেন্ডারি, কোন কার্বনটি আমার টারশিয়ারি। দেখো আমরা এখন চিনতে চেষ্টা করব আমাদের প্রাইমারি,
সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। আমরা একটি যৌগকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে নাবিল একটা প্রশ্ন করেছে, স্যার তাহলে আমরা আইসোনিও কখন ইউজ করব? যদি কখনো তোমাদের বলে সাধারণ পদ্ধতিতে নাম কোনটি? নাবিল, আমি বলছি আমরা ব্যবহার করব আমাদের সাধারণ পদ্ধতিতে নাম কোনটি। না আসার সম্ভাবনায় অনেকটা বেশি, এই জন্য। কিন্তু তোমার প্রশ্নটা অনেক লেট হয়ে গেল মনে হয়। একটা জিনিস দেখো, আমি কিন্তু কার্বনের শ্রেণী বিভাগ বোঝালাম, তাহলে কি তুমি এখন এইটা বোঝোনি? এটা কিন্তু আমাদের প্রথম কথা, ওইটার পরপরই প্রশ্নটা করা উচিত ছিল। আমি দেখো আমার অনেক স্টুডেন্ট কিন্তু আছে মনে হয়। এখন দেখো, যদিও আমার কলেজের মনে করছে আমি 10 জন। দেখো এইখানে আমি একটা সোজা লাইন দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6। একটা সোজা লাইন, 6টা কার্বন আছে। একটা সোজা লাইন, সেখানে 6টা কার্বন আছে। দেখো আমার কার্সার যেখানে আছে, এখানে 1 নম্বর কার্বন আমার সবুজ কালি আছে, 2 নম্বর কার্বন আছে আমার লাল কালি। এখন 2 নম্বর কার্বনের দেখো চারপাশে 4টি কার্বন আছে। 2 নম্বর কার্বনের চারপাশে 4টি কার্বন আছে। আমার মনে হয় বোঝাতে সমস্যা হবে না কারণ। তাহলে এই কার্বনটি কিন্তু তার 4টি যোজনী সবাই ব্যবহার করেছে, তবে 4টি কার্বনের সাথে কে ব্যবহার করেছে? তাহলে এই যে 2 নম্বর কার্বনটাকে দেখো আমরা বলেছি কিন্তু কোয়াটারনারি। 2 নম্বর যে কার্বন, একেই বলেছি আমরা দেখো কোয়াটারনারি। এই যে কার্বনটা এখানে তীর চিহ্ন দেওয়া আছে, একটা কোয়াটারনারি। পরবর্তীটা কার্বন দেখো, একটা কার্বন পাশে 2টা কার্বনের সাথে যুক্ত আছে। তারপর দেখো 4 নম্বর কার্বন আমার কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? 1টা 2টা 3টা। যদি 3টার সাথে যুক্ত থাকে তাকে কিন্তু আমরা বলি টারশিয়ারি। 3টার সাথে যুক্ত থাকলে তাকে বলি আমরা টারশিয়ারি। 2টার সাথে যুক্ত থাকলে তাকে বলি আমরা সেকেন্ডারি। দেখো তাহলে এইটা এবং এইটা কালো দাগ দিয়ে যে বা মাঝখানে যেটা লেখা CH2 এবং এখানে CH2, এই দুটো কিন্তু আমরা বলি সেকেন্ডারি। 2 মাথার 2টো কার্বনকে আমরা বলি প্রাইমারি, কারণ এরা পাশের একটা কার্বনের সাথেই শুধুমাত্র যুক্ত। এরা পাশের একটা কার্বনের সাথেই কিন্তু শুধুমাত্র যুক্ত। তাহলে আমরা বললাম দেখো, একটা কার্বনের সাথে যারা যুক্ত তাদেরকে বলছি প্রাইমারি, 2টা কার্বনের সাথে যারা যুক্ত তাদেরকে আমরা বলছি সেকেন্ডারি, 3টা কার্বনের সাথে যারা যুক্ত তাদেরকে আমরা বলছি টারশিয়ারি, যারা 4টার সাথে যুক্ত আছে তাদেরকে আমরা বলছি কোয়াটারনারি। এখন তোমাদের কাছে প্রশ্ন এখানে, হ্যাঁ নুরুজ্জামান, আমি খুশি হলাম। দেখো এখানে আমাদের একটা কথা, আমাদের প্রাইমারি কার্বন কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। এখানে প্রাইমারি, এই যৌগটিতে টোটালি প্রাইমারি কার্বন আছে 5টি। আমি আজকে প্রান্তকে দেখিনি। এই যৌগটিতে আমার প্রাইমারি কার্বন আছে দেখো 5টি। টারশিয়ারি কার্বন আছে 1টি। টারশিয়ারি কার্বন আছে 1টি, এইটি যে এই লাল কালি দিয়ে লেখা টারশিয়ারি আছে এখানে, এই টারশিয়ারি 1টি। কোয়াটারনারিও আছে আমাদের 1টি। আর এখানে দেখো আমার সেকেন্ডারি আছে 2টি। ওই যে CH2 আছে মাঝখানে, 2টি CH2 আছে, এই 2টিকে আমরা সেকেন্ডারি বলি। তাহলে দেখো আমরা শনাক্ত করতে পারছি প্রাইমারি কাকে বলে, সেকেন্ডারি কাকে বলে, টারশিয়ারি কাকে বলে, কোয়াটারনারি কাকে বলে। প্রিয় শিক্ষার্থী, আমি এইটুকু বোঝাতে অনেক সময় নিয়ে ফেললাম। আসলে কি করব বলো, বোঝাতে গেলে যদি বোঝানো হয় তাহলেই তো সময় লাগে, আর যদি তোমার মাথায় বোঝাটা চাপানো হয় তাহলে কিন্তু সময় লাগে না। আমি তোমার মাথার বোঝাটাকে যদি হালকা করে দিই তাহলে কিন্তু আমার সময় লাগার কথা, কিন্তু আমি তোমার মাথায় যদি বোঝাটা চাপিয়ে দিই তাহলে কিন্তু সময় লাগার কথা। যাক, সেই দেখো করতে করতে 20 মিনিটের জায়গায় আমার হয়ে গেছে 50 মিনিট। যদিও আজকে পরবর্তী ক্লাস নেই, তারপরেও আমি যে কয়টি স্লাইড তোমাদেরকে বোঝালাম তোমরা একটু বুঝতে চেষ্টা করো। তোমাদের কাছে আমার সবচেয়ে বড় চাওয়া একটু বুঝতে পারছো কিনা একটু ভালো করে দেখবে। আমাদের নামকরণটা অনেক প্রয়োজন। নাম্বার যে খুব পেলে আমরা নামকরণের জন্য পাবো তা না, কিন্তু আমরা বুঝতেই তো পারবো না।
আমি একদিন যশোর যাব, কিন্তু একদিন যশোর গেলেও কিভাবে যাব এটা তো আমার জানার দরকার। তা ঠিক মনে করো আমার একটা নাম আর একটা কি দুইটা আসলো, তা দুইটা আসার জন্য আমার সমস্ত বই কিন্তু নামকরণ শিখতে তো হবে। যাক, আমি তোমাদেরকে আর আজকে আটকে রাখবো না, তবে তোমাদের আবারও বলছি তোমরা বাইরে যেও না। আমাদের পরিবেশ পরিস্থিতি মোটেও ভালো না, খুবই খারাপ অবস্থার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তোমরা সকলে সুন্দর থাকার চেষ্টা করো, আর সুন্দর থাকার চেষ্টা করলে সুস্থ থাকতে হবে, আর সুস্থ থাকতে হলে কিন্তু ঘরে থাকতে হবে। করোনার হাত থেকে মুক্ত হওয়ার একমাত্র মহা ঔষধ যেটি, সেটা হলো ঘরে বসে থাকা। আর তোমাদের তো আর ইনকাম করার কোনো কথা নেই, তোমরা তো পড়বে, তাহলে ঘরে বসে যদি পড়তে পারো তো অসুবিধাটা কি? তোমরা ঘরে বসে একটু পড়তে থাকো, তোমরা সুন্দর থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। সকলের জন্য প্রার্থনা করো, আমার জন্য প্রার্থনা করো, আমিও তোমাদের জন্য প্রার্থনা করি। এই কামনায় আজকের মতো বিদায়।